ইরান আর ইসরায়েলের এই যুদ্ধ আরো যেন জটিল হতে চলেছে, কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে আমেরিকা এর মধ্যে মাথা গলিয়ে ফেলেছে। আমেরিকাও ইরানকে আক্রমণ করে দিয়েছে তিনটে গুরুত্বপূর্ণ জায়গায়। তারপরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু গতকাল ন্যাটোর যে কনফারেন্স, সেখানে ডোনাল্ড ট্রাম্প আবার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই আবার যুদ্ধ শুরু হতে চলেছে। তার মানেটা কি? পরিস্থিতি যে জটিল থেকে জটিলতর হতে চলেছে তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু এবার যুদ্ধে কি শুধুমাত্র ইরান, ইসরায়েল আর আমেরিকা এই তিনটে দেশ জড়িত থাকবে, নাকি বাকি দেশগুলোও এবার আস্তে আস্তে পরপর এসে দাঁড়িয়ে পড়বে? কি সমীকরণ দাঁড়াবে গোটা বিশ্বের? যদি আবার একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, পাকিস্তান, ইউএসএ, উত্তর কোরিয়া, তারা ঠিক কোন দিকে যাবে? তাদের ভূমিকাটা কি হবে? গোটা বিশ্বের এই ভূ রাজনৈতিক সমীকরণ তাহলে কোন দিকে এগোচ্ছে? আমরা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা ছোট্ট বক্তব্য যে খুব শীঘ্রই আবার একটা যুদ্ধ শুরু হতে পারে, কোথায় দাঁড়িয়ে বলছেন? না ন্যাটোর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই মঞ্চে দাঁড়িয়ে বলছেন। এই প্ল্যাটফর্মে বলা একটা কথা মানে একটা বিশাল একটা তার ওজন। শুধু কি এই তিনটে দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাকি দেশগুলোও পরপর এতে দাঁড়িয়ে যাবে? নেটোতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য দেখে তোমরা এতটা উত্তেজিত হয়ে গেলে, এটা অনেকটা না ওই হাটে বাজারে দাঁড়িয়ে কিছু লোক দেখবে কথা বলে যে সবজি খাওয়া শরীরের জন্য খুব ভালো, সবজি খান, পেট ভরে সবজি খান, সবজি খাওয়া ভালো। সবজি বিক্রেতারাই তো গেছিল ওখানে। নেটো আর ডোনাল্ড ট্রাম্প দুজন মিলে যত অস্ত্র গোটা পৃথিবীতে বিক্রি করে বা বিক্রি করায় বা বিক্রি করতে সাহায্য করে বা বিক্রি করার পরিস্থিতি সৃষ্টি করে, তাদের পক্ষে এই কথাটা বলাই তো স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্প ওখানে গিয়ে কিন্তু কোনো শান্তির কথা বলে না। ওখানে গিয়ে কিন্তু বলে না যে আমরা শান্তিটাই চাই, নেটোর থেকে যেন একটা অস্ত্রও কোথাও না পৌঁছয়, নেটাকে যেন একটা গুলিও না চালাতে হয়, এই কথাটা কোনোদিন বলতে শুনবে না। ওখানে গিয়ে বলবেন আবার যুদ্ধগুলো রিভাইভ করার কথা। তার কারণটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে নেটো একটা অস্ত্র ভাণ্ডার এবং একটা অস্ত্রের মানে কি বলবো ব্যবসায়ীতে পরিণত হয়েছে। নেটো ইজ নো মোর আ ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ মানে মিলিটারি অ্যালায়েন্সেস, ইট ইজ নো মোর দ্যাট। নেটো একটা ইউএস অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে, যে কি করে ইউএসের অঙ্গুলি হিলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অস্ত্র পাঠিয়ে দেয়, পাচার করে, পরিষ্কার কথা। এবার প্রশ্নটা হলো যে তোমার যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ভারত, চীন, রাশিয়া, নর্থ কোরিয়া এদের কি দেখো পাকিস্তানের সঙ্গে। আচ্ছা দেখো, একটা কথা তোমাকে বলি, বাংলাদেশকেও সাথে নিলে পারতে, খারাপ হতো না। এবার আমি তোমাকে বলি একটা কথা বুঝতে হবে তোমাকে, সেটা হলো যে প্রতিটা দেশে নিজের ফরেন অ্যাফেয়ার্সের ম্যাচিওরিটি থাকে, ঠিক আছে? আবার ম্যাচিওরিটি বললে সাথে পাকিস্তানকেও নেব, আবার বিল্লাওয়াল ভুট্টোকে নিয়েও লাইন বলতে হবে, খুব কষ্টকর ব্যাপার এটা। সুতরাং পাকিস্তানকে একটু সাইডে রাখো, হ্যাঁ। বিল্লাওয়াল ভুট্টো একটু এই আগামী 4-5 মিনিট আর একটু বড়ো হয়ে যাক, তারপর আমি ওখানে ঢুকবো। তার আগে আমি বাকি দেশগুলোকে নিয়ে বলি। যেমন ধরো প্রথমেই আসে আমি চীনের কথা। চীন একটা সুপার পাওয়ার, হিউজ পাওয়ার। এবার এই হিউজ পাওয়ারটা কিন্তু তার সাথে সত্যি ভেবে দেখতে গেলে, আমাদের সাথে চীনের অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু ভেবে দেখতে গেলে চীন কিন্তু ইজ এ ভেরি ম্যাচিওরড পাওয়ার। অ্যাজ এ ডিপ্লোমেসি চীনের কাছে প্রচুর আর্মস আছে, মিউনিশনস আছে, ইকুইপমেন্টস আছে, ইনস্ট্রুমেন্টস আছে, অ্যান্ড নুকস আছে। তার মানে এই নয় চীন ওটাকে অ্যাগ্রেসিভলি ইউজ করার জায়গায় দাঁড়িয়ে আছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা জিনিস হচ্ছে আমার কাছে একটা গাড়ি আছে, আরেকটা কথা হচ্ছে আমি সেই গাড়ি নিয়ে, আমি বলবো যে চীনের কাছে আরো একটা জিনিস আছে, উত্তর কোরিয়ার মতো একটা দেশ। না আমি আসছি, সব দেশে একটা একটা করে আসবো। একটা হচ্ছে আমার কাছে একটা গাড়ি আছে, আরেকটা দৃষ্টান্ত হচ্ছে আমি সেই গাড়ি নিয়ে ভোরবেলা বেরোলাম লোকজনকে রাস্তায় চাপা দিতে। দুটো আলাদা ব্যাপার। এবার তুমি বলতে পারো দুটো কারণে সেটা হতে পারে, এক আমি ড্রাইভিং জানি না, আরেক কারণ হতে পারে আমি পাগল, ইচ্ছাকৃত আমি এই কাজটা করতে পারি, লোকজনকে গিয়ে চাপা দিতে পারলো। যাদের মধ্যে ঝগড়া হচ্ছে দুজনকে গিয়ে চাপা দিয়ে চলে যাচ্ছে, তাহলে হেভি আনন্দের ব্যাপার, আমার কাছে গাড়ি আছে, এটা প্রমাণিত হয়ে গেল। দ্যাট ক্যানট বি অ্যান অবজেক্টিভ অফ এ নিউক প্রোগ্রাম। এটা চীনের মতো দেশ কোনোদিনই এটাতে পার্টিসিপেট করবে বলে আমার ব্যক্তিগত ধারণা মনে হয় না। দ্বিতীয় হচ্ছে রাশিয়ার এখানে গিয়ে আমি একটা কথা আমার বারংবার যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে রাশিয়া নিজে মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্টে ইনডালজ হতে পারে, সাহসটা অ্যাটলিস্ট রাখে আর জানে কীভাবে হতে হয়। দের হিউজ পাওয়ার। এবার এই রাশিয়ার
চাইলে আজকে ইরান ইসরায়েল কনফ্লিক্ট বলো, ইরান রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট বলো, দুটোতেই একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট অবজারভেশনস তাদের ছিল। সেই দুটোর মধ্যে একটাতেও বিভিন্ন পরিস্থিতি আসা সত্ত্বেও ইউক্রেন তো কম মস্কোকে জ্বালাতন করেনি, কম হামলা করার চেষ্টা করেনি। ইউক্রেনকে তো একেবারে যুদ্ধটা থামিয়েও দিতে পারেনি, যে ইউক্রেনকে শেষ করে দিয়ে যুদ্ধটা দুদিনের মধ্যে পকেটে পুরে নেব, রাশিয়া তো সেটাও করেনি বা পারেনি। এই ইউক্রেনকে শেষ করার জন্য তারা তো নিউক ইউজ করতে পারতো, কারণ তাহলে তো ব্যাপারটা শেষ হয়ে যেত। মানে ইফ ইউ আর জাস্টিফাইং নিউক্লিয়ার ওয়েপন্স অর ইউসেজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স, কীভাবে নিউকে ব্যবহার করতে হবে, যদি সেটাকে আমরা জাস্টিফাই করি তাহলে তো সেটা করতে পারতো। কিন্তু পুতিন কিন্তু সেটা করেনি, যদিও আমরা জানি রাশিয়া ইজ এ হিউজ পাওয়ার, কিন্তু সেটা করেনি। প্লিজ মাইন্ড ইট। দ্বিতীয় জিনিসটা খুব খুব বোঝা প্রয়োজনীয়, সেটা হলো যে কেন করেনি, না করার পিছনে কারণটা কি হতে পারে। না করার পিছনে কারণ হচ্ছে নিউক্লিয়ার, ধরো আমি নিউক্লিয়ার ওয়েপন বহু ধরনের হয়। নিউক্লিয়ার ওয়েপন মানে কিন্তু হাইড্রোজেন বোম বা অ্যাটম বোম বা তোমার কোনো রকম বড় সড়ো একটা বোম ফেলে দিল সেটা নয়, নিউক্লিয়ার মিসাইলসও হয়। নিউক্লিয়ার বিভিন্ন রকম আমি ক্ষতিগ্রস্ততায় যেতে পারি। পয়েন্টটা হচ্ছে সেইটা করার পরে যে ওজনটা জেনারেট করে, সেই ওজনটা কি ক্যারি করার জায়গায় আমি আছি, বা আমার দেশ থাকবে, বা আমার দেশ থাকতে পারবে, এটা আফটার এফেক্টের কথা আপনি মারাত্মক। কারণ তার মধ্যে তো একটা আন্তর্জাতিক ওজন আছে। একটা জিনিস বোঝো, আমেরিকা যতই বড় বড় জাস্টিফিকেশন দিক না কেন, হিরোশিমা নিয়ে নাগাসাকির যে অপমানটা, সেটা যেমন জাপানের কাছে একটা মানে মানে জাতীয় ক্ষতি, সেরকম এই হিরোশিমা নাগাসাকির যে ক্ষতিগ্রস্ততা, তার যে একটা ভূত, সেটা কিন্তু আজও তাড়া করে বেড়ায়, নো ম্যাটার হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। সারা পৃথিবী আজও থুতু দেয়, আজও ঘেন্না করে তাদের, যে কেন আপনারা এটা করেছিলেন। যদিও পার্ল হারবার ঘটেছিল, তাহলেও আমেরিকা কিন্তু এটা জাস্টিফাই করতে কোনোদিনই পারে না যে তার বদলে আমি নিয়োগ করতে ব্যবহার করেছিলাম। এটার কোনো জাস্টিফিকেশান হতে পারে না। পয়েন্টটা হচ্ছে এই ওজনটা কিন্তু সবাই দেখেছে, এবং যারা রাষ্ট্রনেতারা আছে তারা কিন্তু বোঝে। ঠিক আছে, এইবার যখনই বোধগম্যতায় আসলাম, তখনই আমি আসছি নর্থ কোরিয়ার কথা। ঠিক আছে, কারণ এইটার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু অভাব হলেও এই দেশটা থাকতে পারে। কিন্তু নর্থ কোরিয়ার একটা বিউটি আছে, সেটা সুইটনেস আছে। সুইটনেসটা হচ্ছে নর্থ কোরিয়া কিন্তু সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশন মেকিং জায়গায় যায় না। দেখবে কিছু পান্ডা আছে মার্কেটে, মানে পান্ডা মানে কিছু লোক আছে এরকম মার্কেটে, তাদের কাজ হচ্ছে মানে তারা কিন্তু প্রচুর কিছু করবে ভাবে, ব্যাটিং করবো, বোলিং করবো, অমুক করবো, তমুক করবো বলে তারা ড্রেসিং রুমে বসে থাকে। তাদের যতক্ষণ না বলা এই যা ব্যাট করবি, এই যা বল করবি, বলটা ধর, তারা কিন্তু যায় না। নর্থ কোরিয়া ইজ দ্য সেম থিং। নর্থ কোরিয়া যেরকম আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা এই লোকটার মধ্যে যত বড় ডিকটেটার যাই হোক না কেন, এর মধ্যে একটা সুইটনেস আছে, কিউটনেস আছে। কিম জং উন কিউটনেস আছে, এই ডিপ্লোমেসিতে একটা কিউটনেস আছে। যখন যাবে না, কেন যাবে না, ওর ডিপেন্ডেন্সি আছে। কেন ডিপেন্ডেন্সি আছে, তার কারণটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় নর্থ কোরিয়ার যে অ্যাজ আ টেরিটরি, তার মধ্যে বহু রকম এমন মানে ডিপেন্ডেন্সি আছে বহু দেশের, যে দেশগুলো না কোথাও গিয়ে নর্থ কোরিয়াকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করে।